২০২৬ সাল দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্রে এটা শুধু একটা বছর নয়, এটা একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। আর এর একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা নদী, গঙ্গা। এই একটা নদীর ভবিষ্যৎই ঠিক করে দেবে এই অঞ্চলের দুটো প্রধান শক্তির সম্পর্ক কোন দিকে যাবে। কারণ ঠিক এই বছরেই শেষ হতে চলেছে ভারত আর বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবণ্টন নিয়ে করা সেই ঐতিহাসিক চুক্তিটা। ৩০ বছরের একটা লম্বা চুক্তি, যার মেয়াদ ফুরোচ্ছে এই ২০২৬ সালেই। একবার ভাবুন, শুধু এই একটা ঘটনায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দুটো দেশের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। ঝুঁকিটা কিন্তু বিশাল। আর আলোচনা শুরুর ঠিক আগেই বাংলাদেশ জুড়ে একটা চাপা টেনশন, একটা গভীর উদ্বেগ কাজ করছে, কারণ এই আলোচনাটা যে তাদের জীবনরেখা নিয়ে। কিন্তু কেন এত টেনশন? এই উদ্বেগটা আসছে কোথা থেকে? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, ফিরে যেতে হবে সেই 1996 সালে, যখন এই ঐতিহাসিক চুক্তিটা সই হয়েছিল, যে চুক্তিটা গত ৩ দশক ধরে এই অঞ্চলের জলের ভাগ্য নিয়ন্ত্রণ করে আসছে। এই চুক্তিটার মূল কথাই ছিল গঙ্গার জল ভাগাভাগি করা। দেখুন, যে নদীটা ভারতে গঙ্গা নামে বইছে, সেটাই বাংলাদেশে ঢুকে হয়ে যাচ্ছে পদ্মা। নাম আলাদা, কিন্তু নদী তো একটাই। আর এই একটাই স্রোত দুটো দেশের সাঝা সম্পদ, তাই এর গুরুত্ব অনেক বেশি। পুরো চুক্তিটার নারী নক্ষত্র কিন্তু একটা জায়গাকে ঘিরে, আর সেটা হলো ভারতের ফারাক্কাবাদ। এখানেই মাপা হয় নদীতে জলের স্রোত কতটা আছে, আর সেই মাপের ওপর ভিত্তি করেই ঠিক হয় কে কত জল পাবে। বিশেষ করে শুকনো মরশুমে, মানে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই হিসাবটা সবচেয়ে জরুরি হয়ে ওঠে। তো ফর্মুলাটা কি ছিল? সোজা কথায়, যদি ফারাক্কায় জলের প্রবাহ ৭০,০০০ কিউসেকের কম থাকে, তাহলে ভারত পাবে ৪০,০০০ কিউসেক, আর বাকিটা যাবে বাংলাদেশে। আর যদি প্রবাহ ৭০ থেকে ৭৫,০০০ কিউসেকের মধ্যে থাকে, তাহলে জল ভাগ হবে একদম 50-50, মানে আধা-আধি। তবে এই চুক্তিতে বাংলাদেশের জন্য একটা সেফটি নেটও ছিল, একটা গ্যারান্টি। পরিস্থিতি যেমনই হোক, বাংলাদেশকে কমসে কম ৩৫,০০০ কিউসেক জল দিতেই হবে। আর এটাই ছিল বাংলাদেশের জল সুরক্ষার সবচেয়ে বড় ভিত্তি। কিন্তু সমস্যাটা হল 1996 সাল, আর আজকের দিন এক নয়। পৃথিবীটা অনেক বদলে গেছে। গত ৩০ বছরে এমন সব নতুন চ্যালেঞ্জ সামনে এসেছে, যা এই চুক্তি নিয়ে নতুন করে আলোচনাকে অনেক অনেক বেশি কঠিন করে তুলেছে। ব্যাপারটা একটু ভাবলেই পরিষ্কার হবে। ১৯৯৬ সালে যখন চুক্তিটা হয়েছিল, তখন ভিত্তি ছিল পুরনো দিনের জলের প্রবাহ আর চাষবাসের হিসেব। আর আজ বাস্তবতাটা একেবারেই অন্যরকম। জলবায়ু পরিবর্তন, দুই দেশে হু হু করে বেড়ে চলা জনসংখ্যা, আর তার সাথে নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন জটিল। জলের ওপর চাপটা এখন ৪ দিক থেকে আসছে। দেখুন, দুই দেশেই জনসংখ্যা কোথায় গিয়ে ঠেকেছে। ভারতে প্রায় ১৪০ কোটি, বাংলাদেশে ১৭ কোটি। তার ওপর ঘন ঘন তাপপ্রবাহ, নদী থেকে জল শুষে নিচ্ছে। আর এর সাথে যোগ হয়েছে আরেকটা বড় ফ্যাক্টর। ভারত যেভাবে পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি নিয়ে নতুন করে ভাবছে, সেটাও কিন্তু এই আলোচনার টেবিলে একটা নতুন সমীকরণ তৈরি করেছে। আর এই সব কিছু মিলিয়ে যখন আবার আলোচনায় টেবিলে বসার সময় এসেছে, তখন দুই দেশের দাবি দাওয়া আর স্বার্থগুলো আগের চেয়ে অনেক বেশি মুখোমুখি দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের দিকটা যদি দেখি, তাদের দাবিটা খুব পরিষ্কার। তাদের চাষবাস, তাদের মানুষের বেঁচে থাকা, সবকিছুই নদীর জলের ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। তাই তারা চাইছে এমন একটা নতুন চুক্তি হোক, যেখানে জলের নিশ্চয়তা আগের চেয়েও বেশি থাকবে। অন্যদিকে ভারতের চ্যালেঞ্জটাও কম নয়। একদিকে তাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, আবার অন্যদিকে নিজেদের বিশাল জনসংখ্যার জলের চাহিদা মেটানোর চাপও সামলাতে হবে। এটা একটা কঠিন ভারসাম্য রক্ষার লড়াই। তো এই যে এত জটিল পরিস্থিতি, এর মধ্যে দাঁড়িয়ে একটাই বড় প্রশ্ন: ২০২৬ সাল গঙ্গার জন্য আর এই দুটো দেশের জন্য ঠিক কী ভবিষ্যৎ নিয়ে আসছে? একটা কথা প্রায়ই শোনা যায় যে, ভারতীয় উপমহাদেশে যদি ভবিষ্যতে কোনো বড় সংঘাত হয়, তবে সেটা জল নিয়েই হতে পারে। এই কথাটা শুনলে বোঝা যায় এই চুক্তি নিয়ে সফলভাবে আলোচনা করাটা কতটা জরুরি। এটা শুধু ভারত বা বাংলাদেশের ব্যাপার নয়, এটা গোটা অঞ্চলের শান্তির প্রশ্ন। ২০২৬-এ ডেডলাইন যত এগিয়ে আসছে, এই প্রশ্নটাও তত বড় হয়ে উঠছে। কিভাবে দুটো দেশ নিজেদের জরুরত মেটাবে?
এমন একটা নদীর ওপর যেটা দুজনেরই ভবিষ্যতের জন্য অপরিহার্য? এই কঠিন প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে ভারত-বাংলাদেশ সম্পর্কের আগামী দিনের পথ চলা।